আজ পড়ে শোনাব বিমল করের লেখা ছোট গল্প বন্ধুর জন্য ভূমিকা। আমার বন্ধু স্বর্গত বসুধা মুখোপাধ্যায় অখ্যাত ও অজ্ঞাত লেখক। প্রায় ২০-২২ বছর আগে তার একটি বই আমরা ৩ বন্ধু মিলে বের করেছিলাম। বসুধা তখন আমাদের মধ্যে ছিল। সেই বই যথারীতি গোয়া বাগানের এক ছাপাখানায় দীর্ঘদিন পড়ে থেকে নষ্ট হয়েছে। ফুটপাতে ২-৫খানা বই আমরা ২-৪ আনায় বেচতে পেরেছিলাম। সে বই কেউ কিনেছেন বা পড়েছেন এমন আশা আমি করি না। বসুধা সেই বই এতকাল পরে আবার নতুন করে ছাপা হচ্ছে। ছাপছে ভুবন, আমার এবং বসুধার বন্ধু। প্রথমবারের ছাপার সময়ও সে ছিল। নরক হইতে যাত্রা এই নামেই প্রথমবার বইটি বেরিয়েছিল। এবারেও সেই নামটি রাখা হলো। পুরনো বইটিতে ৩টি গল্প ছিল, এবারে আরও ২টি যোগ হয়েছে। বসুধা মারা গিয়েছিল এমন এক হাসপাতালে যেখানে যাওয়া বা তার শেষ কোনো লেখা সংগ্রহ করা সম্ভব ছিল না। আমরা আমাদের জানা লেখা থেকেই তার বইটি প্রকাশ করছি। পাঠকদের কাছে আমার পক্ষ থেকে পূর্বেই মার্জনা ভিক্ষা করা উচিত। আমি লেখক নই, ভূমিকা কেমন করে লিখতে হয় জানি না। আমার ভাষাও ভূমিকার উপযোগী নয়। ভুবনই আমার এই দায়িত্ব দিয়েছে। সে মনে করে যৌবনে যখন বসুধার সঙ্গে আমিও লেখাটেখার চেষ্টা করেছি তখন কাজটা আমারই করা উচিত। ভুবন আরও মনে করে বসুধার কথা আমি তার চেয়েও বেশি জানি। কথাটা হয়তো ঠিক না। কলম না ধরলেও ভুবন আমার চেয়ে বসুধার কম অনুরাগী, গুণমুগ্ধ ও ঘনিষ্ঠ ছিল না। তবু বসুধার বইয়ের ভূমিকা আমাকেই লিখতে হচ্ছে। দীর্ঘ ২০-২২ বছর পরে বসুধার মতো অখ্যাত অজ্ঞাত লেখকের অপঠিত বিস্তৃত একটি বই আবার কেন ছাপছি তার একটা কৈফিয়ত থাকা দরকার। বন্ধুভিন্ন এর কোনো কৈফিয়ত থাকতে পারে না অবশ্য। মৃত বন্ধুর প্রতি অনুরাগ প্রদর্শন করে ব্যক্তিগতভাবে আমরা কিছু সান্ত্বনা পাচ্ছি। দ্বিতীয় কারণ কিছুটা অন্যরকম। মাস ৪-৫ আগে ভুবন একবার কাশী গিয়েছিল। কাশীতে রামপুরায় এক ভদ্রলোকের সঙ্গে তার আলাপ হয়। ভদ্রলোক বৃদ্ধ। একদিন তার বসার ঘরে বসে গল্প করছে ভুবন। এমন সময় একটি ছেলে এসে একটা বাঁধানো ছবি দিয়ে গেল। কয়েকদিন আগে ঘরের ঝুল ঝাড়বার সময় দেয়াল থেকে পড়ে গিয়ে ছবিটির কাঁচ ভাঙে। আবার সেটি বাঁধিয়ে বাড়িতে এলো। স্বভাবতই ছবিটি ভুবনের চোখে পড়েছিল। ধূসর বিবর্ণ ছবির মধ্যে ভুবন বসুধাকে দেখতে পেল। ৩টে মুখের একটি বসুধা, অন্য দুটি একজন বৃদ্ধ নিজে, অন্যজন তার মেয়ে। ভুবন বলল, একে আমি চিনি, আমার বন্ধু বসুধা। বলে সে বসুধার অন্য পরিচয় দিল। ও লেখক ছিল। বৃদ্ধ বললেন, আমার মেয়েও বলতো ও নাকি লেখে। আমি কখনো দেখিনি লিখতে, তবে হরিদ্বারে গিয়ে সেবার ওকে এক ক্ষয়রোগীর সেবা করতে দেখেছি। এই ছবিটা হরিদ্বারের। ছেলেটা যেন সন্ন্যাসীর মতো ছিল। তুমি ওর খবর জানো? ভুবন কি ভেবে যেন বসুধার মৃত্যু সংবাদ দেয়নি। বলেছিল, না, আমি জানি না। কাশী থেকে ফিরে এসে ভুবনের কেন যেন খেয়াল চাপল বসুধার সেই ছবি ও বই ছাপবে। আমি অনেকবার জিজ্ঞাসা করেছি কেন। ছাপবো, ছাপা আমাদের উচিত। বসুধাকে আমি আগে কতবার বলতাম আমার যদি পয়সা থাকতো তার বই আমি আগে ছাপতাম। আমার অবস্থা এখন ভালো, আমি তার বইয়ের জন্য টাকা খরচ করতে রাজি। আমার মনে হয় ভুবন আজ প্রায় ৪৬-৪৭ বছর বয়সেও তেমনি আবেগপ্রবণ উৎসাহী রয়েছে। আমি যা থাকতে পারিনি। আমার একমাত্র সান্ত্বনা বসুধার জন্য আমি এই ভূমিকাটুকু লিখতে পারছি। পাঠক নিজ গুণে আমার অক্ষমতা মার্জনা করবেন। বসুধার জন্ম বাংলাদেশে, পশ্চিমবঙ্গে। প্রথম যুদ্ধ থামার বছরে ১৯১৮-তে তার জন্ম, বোধহয় অগ্রহায়ণ মাসে। তার বাবা ছিলেন পোস্টমাস্টার। বদলির চাকরি বলে বসুধারা হাজারঘাটের জ্বর খেয়েছে, বাংলা আর বিহারের মধ্যেই অবশ্য। বসুধার মা ছিলেন নম্র স্বভাব, শান্ত, ধর্মভীরু। ওর এক দিদি ছিল। বসুধা যখন কলেজে পড়ছে তখন তার দিদি স্বামীগৃহে মারা যান। বসুধার অন্যান্য কোনো আত্মীয় স্বজনের কথা আমি জানি না।
কলকাতায় কলেজে পড়তে এলো যখন বসুদা, তখন আমাদের সঙ্গে আলাপ। সে ভালো ছাত্র ছিল না, তার চেহারা সুন্দর ছিল না, এমনকি তার গলার স্বরও ভাঙা ছিল। বন্ধু হিসাবে বসুদা ছিল দুর্লভ। সে যত না পড়ত, তার 10 গুণ আপন মনে নানা কথা ভাবত। যখন আমাদের কিছু বলতো বা বোঝাতো, তার ভাঙা ভাঙা গলার স্বর আবেগে কেমন যেন অদ্ভুত সুন্দর হয়ে উঠত। বসুদার চোখ বলতো সে একটু অন্যরকম আবেগপ্রবণ। তার মুখের গড়ন ছিল লম্বা, থুতনি সরু, নাক বেশ পাতলা আর উঁচু, কিন্তু চোখ দুটি ছিল সামান্য যেন ছোট, খুব ঝকঝকে, মোটা মোটা ভ্রু। ওর রং ছিল আধফর্সা, মাথার চুল কোঁকড়ানো। চেহারার মধ্যে তার এমন কিছু ছিল না যা অন্যকে আকর্ষণ করবে। সাধারণ বাঙালি ছেলের থেকে ওকে আলাদা করার কথাও নয়, কিন্তু আমরা যারা বসুদার খুব ঘনিষ্ঠ ছিলাম তারাই শুধু জানতাম ওর স্বভাবের ছাঁচটা আমাদের মতন নয়, কোথায় যেন একটা আকর্ষণ রয়েছে। বিএ কলেজে পড়ার সময় বসুদা লেখার চর্চা শুরু করে। তার আগেও হয়তো লিখত, কিন্তু আমরা তার খবর জানতাম না। বসুদার প্রথম লেখা গল্প আমাদের বন্ধুদের এক কাগজে বেরিয়েছিল। সেই কাগজ বা সেই গল্প হারিয়ে গেছে। তখন কলকাতায় বোমা পড়ার সময় নানা দিকে ডামাডোল, মানুষ ভয়ে আতঙ্কে ছুটে পালাচ্ছে। ওই রকম অস্থিরতার সময় সবাই যা লিখছিল, বসুদাও সেই রকম এক গল্প লিখেছিল, একেবারে মামুলি লেখা। তখন অবশ্য আমরা খুব প্রশংসা করেছি, কিন্তু বলতে কি সেই গল্প এত মামুলি যে আজ আমার কিছু মনে নেই সেই গল্পটা সম্বন্ধে। আমার বিশ্বাস বসুদাও মনে করত। তার ঠিকঠাক নিজের লেখা শুরু হয়েছিল 43 সাল থেকে। তখন আমরা সবাই চাকুরে। বসুদা চাকরি করত সিভিল সাপ্লাইয়ে, আমি আর ভুবন অন্যত্র করতাম। বউবাজারের এক মেসে থাকতো বসুদা। বন্ধু বান্ধব বলতে আমরা দুজন। মেসের ঘরে বিকেলের পর সন্ধ্যে থেকে আমাদের আড্ডা জমত। বসুদা তার লেখার কথা বলতো, কিছু যদি লিখে রাখতো আমাদের পড়ে শোনাতো। তার মন বড় অস্থির ছিল, কখনো পুরো কিছু লিখত না। একটা কিছু লিখবো বলল, কাল আর লিখল না। অনেক লেখা শুরু করেছে, সামান্য লিখে ছেড়ে দিয়েছে। মাসের পর মাস সে শুধু লেখার কথা বলেছে, কিন্তু এক বর্ণ লেখেনি। এই বইয়ের যেটি প্রথম গল্প বিনোদিনীর দুঃখ, তখনকার দিনের একটি মাসিক পত্রিকায় ছাপা হয়েছিল। গল্পটিতে বসুদার প্রথম যেন নিজের কোনো কথা বলার কথা ধরা গিয়েছে। 13 বছর বয়সে বিয়ে হয়েছিল বিনোদিনীর। স্বামীর বয়স তখন 18। লাল পেরে মোটা শাড়ি গায়ে থাকতো না বলে বিনোদিনী পুঁটুলির মতো করে অর্ধেকটা শাড়ি পিঠে করে বয়ে বেড়াতো। তার স্বামী গঙ্গাপদ বইয়ের জন্য স্টিমার ঘাটের হাট থেকে মাটির পুতুল, কাঁচের চুড়ি, কাঁচপোকার টিপ, চীনের সিঁদুর, কাঁচা পেয়ারা, জাম কিনে আনতো লুকিয়ে লুকিয়ে, এনে বউকে দিত। রাত্রে তক্তপোষের তলা থেকে লুকোনো জিনিস বের করে বিনোদিনী খেতে বসত, কিংবা রাত্রেই কাঁচা পেয়ারাটা চিবিয়ে খেত। গঙ্গাপদ স্টিমার ঘাটায় চাকরি পেলে বিনোদিনীর জন্য কিনে এনেছিল এক কাঁচের গৌরাঙ্গ ঠাকুর। বিনোদিনী তখন থেকে ঠাকুর ভক্ত। এমনি করে বিনোদিনী যুবতী হলো, ছেলে মেয়ের মা হলো, গিন্নি বউ হলো, যৌবন ফুরলো, বুড়ো হয়। তারপর তার স্বামী গঙ্গাপদ মারা গেল। স্বামী মারা যাবার পর বিনোদিনী এই সংসারে কোথাও আর নিজেকে মানাতে পারল না। 45 বছরেরও বেশি স্বামীর সঙ্গে তার নিজের জীবন এমন করে জড়ানো যেন সে এবং তার স্বামী, তাদের সংসার, তাদের সম্পর্ক এক ধরনের জীবন নকশা তৈরি করেছিল। ইংরাজিতে যাকে আমরা বলি প্যাটার্ন, তাই স্বামীর মৃত্যুতে সে নকশা হঠাৎ নষ্ট হয়ে গেল। বিনোদিনীর জীবন এখন শূন্য, অর্থহীন, অকারণ, যেন যেতে যেতে একটা নদী হঠাৎ কোথায় হারিয়ে গেছে, তার আর প্রবাহ থাকল না। বিনোদিনীর মনের অবস্থার একটা বর্ণনা এই রকম। যে রেখা এবং রং দিয়ে বিধাতা তাহার জন্য এই সংসারের একটি অতি ক্ষুদ্র চিত্র আঁকিয়াছিলেন, সেই রেখাগুলির অর্ধেক মুছিয়া গিয়াছে, অনেক রং থইয়া গিয়াছে। এখন আর বিনোদিনী চিত্র নয়, আর কখনো তাহার চিত্র হইবার সম্ভাবনা নাই।
বিনোদিনী তার এই শূন্যতা পূর্ণ করবার জন্য ছেলের কথা ভেবেছে। মন তেমন করে সাড়া দেয়নি, ঠাকুর দেবতা নিয়ে ভুলতে পারেনি। বিনোদিনীর বড় আদরের ছিল সেই কাঁচের শ্রী গৌরাঙ্গ। ৪৫ বছর ধরে গৌরাঙ্গকে সে নিত্য সেবা করেছে। গঙ্গাপদর অবর্তমানে গৌরাঙ্গ শুধুমাত্র কাঁচের হয়ে গেল। শেষে বিনোদিনী একদিন হঠাৎ অনুভব করল প্রতিমার বিসর্জন হয়, তাহার সাজ শোভা মাটি সবই গলিয়া যায়, কিছুই আর অবশিষ্ট থাকে না। মানুষের জীবনেও এই বিসর্জনগুলি অতি সত্য। গঙ্গাপদ ও বিনোদিনীকে কাহারা যেন বিসর্জনের বাজনা বাজাইয়া নদীর ঘাটে আনিয়া রাখিয়াছে। স্বামী গিয়াছেন, বিনোদিনীর জন্য নদীর জল অপেক্ষা করিতেছে। একই নদীর জলে উভয় মূর্তি ডুবিয়া গলিয়া একাকার হইয়া থাকিবে। বিনোদিনী ইহা ভাবিয়া ঈশ্বরকে আজ প্রণাম করিল। বিনোদিনীর দুঃখ বসুধা তার মার কথা ভেবে লিখেছিল। তার মা আর বিনোদিনীতে কোনো তফাৎ নেই। ধর্মভীরু হওয়া সত্ত্বেও তার মা স্বামীর মৃত্যুর পর না বসুধা না বা ধর্মকে আশ্রয় করে সত্যকার সান্ত্বনা পেয়েছিলেন। বসুধা বলতো, মা পরকালও বিশ্বাস করে না, একমাত্র মৃত্যুকেই বিশ্বাস করে। আমি কিছু বুঝতে পারি না। বসুধার মা মারা যাবার পর বেশ কিছুদিন পর সে আরও একটি গল্প লিখেছিল। গল্পটির নাম দুঃখমোচন। এই বইয়ে সেটি দ্বিতীয় গল্প। একটি অপ্রচলিত পত্রিকায় গল্পটি ছাপা হয়েছিল। বিনোদিনীর দুঃখ লেখা হয়েছিল সাধু ভাষার ঢঙে। বসুধা প্রথম দিকে তাই লিখত। দুঃখমোচন সে চলিত ভাষায় লিখেছে। বিনোদিনীর দুঃখ গল্পে বিনোদিনীর শেষ সান্ত্বনা ছিল মৃত্যু। মৃত্যুকে বিনোদিনী দুঃখমোচনের পরিণতি হিসেবে দেখেছিল। কথাটা বোধহয় ঠিক মতন বলা হলো না। বলা উচিত ছিল বিনোদিনী মৃত্যুর মধ্যে এক ধরনের আত্মিক পুনর্মিলন আশা করেছিল। দুঃখমোচনে এই মৃত্যুকে যেন আরও বেশি করে যাচাই করবার চেষ্টা করেছে বসুধা। আগেই বলেছি, গল্পটা বসুধা তার মা মারা যাবার বেশ কিছু পরে লিখেছে। ওর মা যখন মারা যায় তখন বসুধার সঙ্গে একটি মেয়ের পরিচয় গড়ে উঠেছিল। তার নাম এখানে গোপন রাখলাম, সুবিধের জন্য আমরা তাকে নীরু বা নিরুপমা বলে উল্লেখ করব। বসুধা তার মার অসুস্থতার খবর পেয়ে দেশে চলে গিয়েছিল। তার মৃত্যুর পর শ্রাদ্ধকর্ম পর্যন্ত দেশেই ছিল। আমি আর ভুবন বসুধার মা শ্রাদ্ধের দিন তার দেশের বাড়িতে গিয়েছিলাম। বসুধা তখন আমাদের এক অদ্ভুত কথা বলল যে শ্মশানে যখন নদীর পাড়ে মার চিতা দাউ দাউ করে জ্বলছিল তখন এক জাম গাছের তলায় বসে সে প্রায় সারাক্ষণ নীরুর কথা ভেবেছে। তারপর এই যে কদিন শোক আর অশৌচের পর্ব, এই কদিনও সে মার কথা অল্পই ভেবেছে, নীরুর কথাই ভেবেছে বেশি। কেন? বসুধার সব ব্যাপারেই কেনর বাতিক ছিল। মার জন্যে তার যেমন শোক পাওয়া উচিত ছিল, বেদনা বোধ করা কর্তব্য ছিল, তেমন শোক বা বেদনা কেন সে পেল না। উপরন্তু নিরুপমার কথা ভাবল শুধু, এই গ্লানিতে তার মন অনেকদিন বিমর্ষ থাকল। যেন সে কত বড় অপরাধী, কি গুরুতর অন্যায় না করেছে। আমরা তাকে বোঝাতে পারিনি অকারণে সে নিজেকে কষ্ট দিচ্ছে। কিছুদিন ওইভাবে বিমর্ষতা ও গ্লানির মধ্যে কাটল বসুধার। নীরুকেও সে অসুখী অপ্রসন্ন করে রাখল। তারপর নিজের মনের মতন এক উত্তর খুঁজে পেরে বসুধা দুঃখমোচন গল্পটি লিখল। বিনোদিনী দুঃখ গল্পে বিনোদিনী মৃত্যুর মধ্যে তার দুঃখের নিবৃত্তি অনুভব করেছে। দুঃখমোচনে সুখেন্দু অনুভব করেছে মৃত্যু নিষ্ক্রিয় জ্বর তুল্য। জীবন প্রতিক্রিয়া সৃষ্টি করে, মৃত্যু কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করে না। সরল করে বললে এই দাঁড়ায়, বিনোদিনী মৃত্যুকে গ্রহণ করে শান্তি পেয়েছিল। সুখেন্দু জীবিত থাকতে এবং সজীবতা থেকে শান্তি পেতে চাইল। সুখেন্দু দুঃখমোচন গল্পের নায়ক। তার বয়স কিছুটা বাড়িয়ে দেওয়া হয়েছে। গল্পের মুখ্য বিষয় আপাতত মনে হবে প্রেম, কিন্তু আমি মনে করে মৃত ও জীবিত বা মৃত্যু এবং জীবনের দ্বন্দ্ব। গল্পটির শুরু থেকেই আমরা দেখি সুখেন্দু একটি অদ্ভুত দ্বিধার মধ্যে অত্যন্ত দুঃখীর মতো বেঁচে আছে। সে রেণু বলে একটি মেয়েকে ভালোবাসে, অথচ তার মার সর্বগ্রাসী এক স্মৃতি
তাকে রেনুর সঙ্গে সহজ সম্পর্ক স্থাপন করতে দিচ্ছে না। তার মনে সর্বদাই একটি অন্যায়ের ভয়, বিবেকের গ্লানি। সুখেন্দুর মনে হয় সে যেন তার মার নিত্য অভিশাপ পুড়িয়ে বেঁচে আছে। এরকম কেন হয় সে বোঝে না। এইমাত্র বুঝতে পারে মার প্রতি যথোচিত কর্তব্যগুলি সে পালন করেনি। মনের এই দ্বন্দ্ব থেকে সুখেন্দুকে আমরা যখন উদ্ধার পেতে দেখব বলে আর আশা করি না, তখন একটি ঘটনা থেকে সমস্ত দ্বন্দ্বের অবসান ঘটছে। গল্পের শেষের দিকে অলৌকিক ঘটনাটির কথাই আমি বলছি। শীতের শুরু তখন। রেনুদের বাড়ির ছাদে সেদিন সন্ধ্যাবেলায় রেনু আর সুখেন্দু বসে গল্প করছিল। কলকাতার গলি, ধোঁয়া, কুয়াশা আর গ্যাসের আলো ও ঈষৎ জ্যোৎস্নায় কেমন ঝাপসা হয়ে আছে। গল্প করতে করতে রেনু হঠাৎ উঠে গিয়েছিল। সুখেন্দু বসেছিল। সহসা তার মনে হলো কে যেন তার পাশে এসে বসে আছে। ঝাপসা জ্যোৎস্না ও ধোঁয়া কুয়াশার মধ্যে নির্বাক সেই মূর্তিকে সে প্রথমে চিনতে পারল, তার মা। প্রথমে অবাক হলেও পরে সুখেন্দু যেন বুঝতে পারল মা কেন এসেছে। মৃত মার প্রতি তার করুণা ও মমতা হচ্ছিল, মার জন্য দুঃখ হচ্ছিল। অদ্ভুত একটা উদাসীনতা, চিন্তা, অনুভূতি এসে তাকে গ্রাস করছিল যেন। মাকে কিছু বলতে যাচ্ছিল সুখেন্দু। সহসা সে পায় কেমন এক গন্ধ। কার গন্ধ? অন্যমনস্কভাবে মুখ নিচু করতে বুক পকেটের মধ্য থেকে ফুলের গন্ধ এলো। মনে পড়ল রেনু সামান্য আগে তার মাথার খোঁপা থেকে একটিমাত্র গোলাপ ফুলে সুখেন্দুর বুক পকেটে রেখেছিল। সেই ফুলের গন্ধ কত জীবন্ত, মনোরম, স্পর্শযোগ্য। রেনুর শরীর, মন, ভালোবাসা সব যেন সেই মুহূর্তে বিশাল এক ঢেউয়ের মতো এসে তাকে ভাসিয়ে নিয়ে গেল। সুখেন্দু সেই অবস্থায় কোনো রকমে তার মাকে বলল, তুমি আর এসো না। বসুধা নিজের বেলায় যে গ্লানি অনুভব করেছে, সুখেন্দুর মধ্য দিয়ে সেই গ্লানি কাটিয়ে উঠেছে। মৃত মার জন্য তার ভীষণ কোনো শোক অথবা বেদনা হয়নি, অথচ নিরুৎ চিন্তাতে তন্ময় হয়েছিল। এই গ্লানি বোধের জন্য তার যে দুঃখ জন্মেছিল, সেই দুঃখ তার মোচন হলো এতদিনে। নিরু জীবিত বলেই তার আকর্ষণ বেশি, নিরু জীবিত বলেই সে প্রয়োজনীয়। জীবনই প্রেম। দুঃখমোচন ঠিক প্রেমের গল্প নয়। প্রেম এই গল্পে উপজীব্য বিষয় নয়। মানুষ মাত্রই জীবনের প্রতি আসক্ত, এবং সেই আসক্তি ভিন্ন কোনো জীব জীবিত হতে পারে না। বসুধা যেন সেই কথাই বলতে চেয়েছে। ব্যক্তিগতভাবে আমার মনে হয় বসুধার এই গল্পটি তার নিজের পক্ষে কল্যাণকর হয়েছিল, সুখেন্দু নিমিত্ত মাত্র। এই বইয়ের তৃতীয় গল্প নরক হইতে যাত্রা। আমি আগেই বলেছি, আরও একবার স্মরণ করিয়ে দিই। এই গল্পটির নামেই প্রথমবার তার বই আমরা ছেপেছিলাম। এবারেও ওই নামই রাখা হয়েছে। দুঃখমোচন গল্পটি লেখার প্রায় বছরখানেক পরে বসুধা এই গল্পটি লিখেছিল। গল্পটিতে প্রেমের গল্প ঠিক বলা যায় না। অবশ্য প্রেমের গল্পের নাম নরক হইতে যন্ত্রণা, এ যেন অদ্ভুত একটু শোনায়। নরক হইতে যাত্রায় একটি যুবকের প্রেম পিপাসা, প্রেম এবং পরে তার ব্যর্থতার কথা বলা হয়েছে। গল্পের নায়ক বসুধা নিজে, যদিও লেখায় নায়কের নাম পরিমল, এখানে নায়িকার নাম সত্যিই নিরুপমা। কলকাতার সদানন্দ চৌধুরীর লেনের যে বাড়িতে নিরুপমা থাকত, তার নিচের তলায় পরিমলের এক বন্ধু থাকত। মাঝে মাঝে পরিমল বন্ধুর কাছে যেত। সেই সূত্রে নিরুপমার সঙ্গে পরিচয় ঘনিষ্ঠ হতে কিছুটা সময় নিশ্চয়ই লেগেছিল, কিন্তু একথা বেশ বোঝা যায় প্রথম থেকেই পরিমল নিরুপমার প্রতি আকৃষ্ট হয়েছিল। পরিমল ছিল সেই ধরনের ছেলে, ভালোবাসাকে যারা অনেকটা দৈব শক্তির মতন মনে করে, এখনো বিশ্বাস করে ভালোবাসায় মানুষের হৃদয় উজ্জীবিত হয়। মুখচোরা, লাজুক এবং ভাবুক গোছের এই ছেলেটিকে খুব সাধারণ মেয়ে নিরুপমার ভালো না লাগার যথেষ্ট কারণ ছিল। নিরুপমা ছিল স্বভাবে খুবই সাধারণ। গল্পের প্রথমাংশে পরিমল এবং নিরুপমার ক্রমঘনিষ্ঠ হয়ে ওঠার কাহিনী আছে। দ্বিতীয় অংশে তাদের ভালোবাসার সম্পর্ক। এই ভালোবাসাকে পরিমলের তরফ থেকে গভীর ও আন্তরিক বলতে কোথাও বাধা দেখি না। পরিমল ভাবত এই প্রেম তার অস্তিত্বকে সার্থক করেছে, তার জীবনকে মূল্যবান করেছে। নিরুপমা অত ভাবত না, আবার কারণও দেখত না, হয়তো সে ভাবতে জানত না। তবু যুবতী যে কোনো মেয়ের মতো তার কিছু রোমাঞ্চ ছিল এই প্রেমে।
এই ভালোবাসা একদিন ভেঙে গেল। কেন ভাঙল বোঝা যায়, তবু কখনো মনে হবে নিরুপমাদের বাড়ির নিচের তলার ভাড়াটে পরিমলের বন্ধু মনমতো ঋতরতা এবং চতুরতার জন্যই এ প্রেম নষ্ট হয়েছিল। কখনো মনে হবে দোষটা পরিমলেরই। আবার এক এক সময় নিরুপমাকেই দায়ী করতে ইচ্ছে হয়। মনমতোকে যদি কারণ বলে ধরি তবে দেখব মনমতো পরিমলের প্রতিদ্বন্দ্বী হিসাবে নিরুপমাকে লাভ করার চেষ্টা করেছিল, কিন্তু সে অতিরিক্ত চতুর বলে সরাসরি কোনো প্রতিদ্বন্দ্বিতা করেনি, গোপনে করেছিল, সাদামাটা সাংসারিক পথে, ধূর্তভাবে। সে নিরুপমার মাকে বশ করতে পেরেছিল, এমনকি নিরুপমাকেও। নিরুপমার মা সংসার বুঝতেন, মেয়ের সুখ শান্তি বুঝতেন, ভালোবাসাবাসি তেমন বুঝতেন না। পরিমলকে তিনি যোগ্য পাত্র বলে মনে করলেন না। নিরুপমাও কেমন ভুল করেছিল। মনমতো চাতুর্য এবং শক্ত সামর্থ্য দাবি তার কাছে অনেক আকর্ষণীয় মনে হয়েছিল। তাছাড়া মায়ের দিক থেকে পরিমলকে গ্রহণ করায় বাধা ছিল প্রবল। নিরুপমার ছেলেবেলা থেকে সব রকম অসুস্থতার উপর ভয় ছিল, ঘৃণা ছিল। পরিমলকে তার কেমন অসুস্থ বলে মনে হতো। পরিমলকে সে অনেকদিন প্রেমিক হিসাবে ভাবতে চেষ্টা করেছে, কিন্তু ভেবে পায়নি। এই প্রেম যখন ব্যবহার্য বিষয় হয়ে উঠবে সংসারে, তখন কি হবে? শান্তি বা সুখ কি পাবে নিরুপমা? তার মনে হয়নি পরিমল তাকে গৃহস্থ সুখ শান্তি দিতে পারবে। পরিমলের দোষের কথা যদি ভাবি তবে দেখব পরিমল অনেকখানি পথ যেন অক্লেশে পেরিয়ে সে হঠাৎ থমকে দাঁড়ালো। কেন দাঁড়ালো তা বলা উচিত। খুব সম্ভব পরিমল ভালোবাসার মধ্যে যেটুকু পাবার পেয়ে গিয়েছিল এবং ভালোবাসার বিষাদ এবং অসম্পূর্ণতার দিকে আকৃষ্ট হচ্ছিল। এক জায়গায় পরিমল ভালোবাসার তাৎক্ষণিক প্রাপ্তির কথা ভাবতে বসে দেখছে প্রেমের কোনো স্থায়িত্ব নেই। আজ যেমন আছে চিরকাল তেমন থাকবে না। ভালোবাসার মধ্যে যে অসম্পূর্ণতা ও বিষাদ তা এই কারণে যে অন্য সকল অজর সৌন্দর্যের মতো তার ক্ষয় আছে, পরিবর্তন আছে। পরিমল বোধ হয় অক্ষয় প্রেম, অপরিবর্তনীয় প্রেম কামনা করছিল, যা এ সংসারে অসম্ভব। নিরুপমার দোষেই সে সাধারণ মেয়ে, নিতান্ত সাধারণ চোখে সে প্রেম এবং ঘর সংসার সুখ দেখতে চেয়েছে। পরিমলকে গ্রহণ করতে সে দ্বিধা করেছিল। এই দ্বিধার অনেকটা মনমতো মারফত এসেছে, বাকিটা নিরুপমার সাধারণ ইচ্ছের জন্য এসেছে। নরক হইতে যাত্রা বসুধার নিজের গল্প। নিরুর প্রেম শেষ অবধি তাকে শান্তি দেয়নি, এমনকি নিরুকে সত্যিই তার কোনো এক বন্ধু বিয়ে করে নিয়েছিল। প্রেমের এই ব্যর্থতা আমরা যেভাবে গ্রহণ করতাম বসুধা সেভাবে গ্রহণ করেনি। সে বলতো, আমাদের প্রেমের ধারণা খুব ছোট, শুধু একটিমাত্র মানুষকে অবলম্বন করে সে ছেড়ে গেলে দুঃখে মরে যাই, ছটফট করি, কাতর হই। কেন এমন হবে? কেনর ভূত কোনো দিন ওর ঘাড় থেকে নামেনি। বলতে নেই বসুধা আমাদের ছোটোখাটো ভালোবাসাকেই পছন্দ করেনি। এই ভালোবাসাকে সে শেষ পর্যন্ত বাতিল করেছে। সে দেখেছে আমাদের এই সংসারের শত রকম গ্লানি, তুচ্ছতা, ধূর্ততা, প্রাপ্তির ইচ্ছা আমাদের আত্মিক দীনতাকেই ক্রমশ দীন করে তুলেছে। তার ধারণা আমরা নিজেদের দীনতার জন্য নরকবাসীর জীব হয়ে আছি। এই নরক থেকে উদ্ধার পাওয়ার চেষ্টাই তার নরক হইতে যাত্রা। ব্যক্তিগত প্রেম ও প্রাপ্তি থেকে সম্ভবত সে কোথাও চলে যাবার চেষ্টা করেছিল। কলকাতা থেকে বসুধা যে বছর গেল সে বছর আমি বিয়ে করেছি। আমার স্ত্রী বসুধার লেখার খুব অনুরাগী ছিল কি না জানি না, তবে তাকে চিনত। বসুধাকে আমি বিয়ের সময় থাকতে বলেছিলাম, সে থাকেনি। তার মাস কয় মাত্র আগে আমরা তার বই ছেপেছিলাম। বসুধার সঙ্গে আমার সাক্ষাৎ যোগাযোগ আর ঘটেনি। বছরে এক আধবার তার চিঠি পেয়েছি। ভুবনও আমার মতো কদাচিৎ একটা দুটো চিঠি পেত। আমরা বসুধার চিঠি থেকে বুঝতে পারতাম সে বাউন্ডুলে হয়ে গেছে। তারপর দেখলাম সে খুব ঈশ্বর বিশ্বাসী হয়ে উঠেছে। আর একেবারে শেষে জানলাম সে ঈশ্বর বিসর্জন দিয়ে সেবাব্রতী হয়ে উঠেছে। বসুধার শেষ দুটি লেখা সম্পর্কে আমার কিছু বক্তব্য নেই। আমি নরকবাসী জীব। নরক থেকে যাত্রা শুরু করে বসুধা যেসব পথে যাবার চেষ্টা করেছে তার খোঁজ আমি রাখি না। হয়তো তার চতুর্থ গল্প ঈশ্বর এবং পঞ্চম গল্প আশ্রয় তার জীবনের শেষ কয়েক বছরের ইতিবৃত্ত জানাতে পারবে। এই দুই লেখাই কাশি থেকে ফেরার সময় সেই বৃদ্ধ ভদ্রলোকের মেয়ের কাছ থেকে সংগ্রহ করে এনেছিল।
লেখা দুটির পাণ্ডুলিপি থেকে বেশ বোঝা যায় দুটি লেখাই অসম্পূর্ণ, অসমাপ্ত। পড়ার পর পাঠকও তা অনুভব করতে পারবেন। ঈশ্বর গল্পটি স্বাভাবিক ধাঁচে লেখা নয়, আমরা এটিকে প্রতীকী গল্প বলতে পারি। পড়তে বসলে অসাধারণ এক সারল্যের সংবাদ পাব। শেষ অবধি অবশ্য কিসের যেন অভাব বোধ করি। গল্পের শুরুতেই অস্বাভাবিকতা লক্ষ্য করা যাবে। একটি পথযাত্রী কোনো এক দুর্যোগের সময় অন্ধকারেই এক মন্দিরে এসে আশ্রয় নিয়েছে। সেখানে এক সন্ন্যাসীর সঙ্গে তার অন্ধকারী সাক্ষাৎ ঘটল। কথাবার্তার মধ্যে একসময় সন্ন্যাসী বললেন, তার ঝুড়িতে একটা প্রদীপ আছে, তাকে যে কোনো সময় যে কোনো দুর্যোগে জ্বালিয়ে নিয়ে পথ চলা যায়। যাত্রী বলল, তবে আপনি কেন প্রদীপ না জ্বালিয়ে এই অন্ধকারে বসে আছেন? সন্ন্যাসী বললেন, আমার কাছে 3টি প্রদীপ, তার একটি আসল, 2টি নকল। আমি আসল নকল ভেদাভেদ করতে পারছি না অন্ধকারে। শুনে যাত্রীর আকাঙ্ক্ষা হলো, আহা, যদি তার হাতে প্রদীপগুলি থাকতো বড় ভালো হতো। সন্ন্যাসী যেন এই আকাঙ্ক্ষা বুঝতে পারলেন তার। বললেন, তুমি যদি পারো আসলটি খুঁজে নাও। যাত্রী প্রদীপগুলি তার হাতে দিতে বলল। সন্ন্যাসী দিলেন। অন্ধকারে যাত্রীর কাছে 3টি প্রদীপই একই রকম মনে হলো। সে ভেদাভেদ করতে পারল না। সন্ন্যাসী বললেন, পারলে না? যাত্রী বলল, না। সন্ন্যাসী তখন প্রদীপ 3টি ফেরত নিয়ে বললেন, এর একটি নিশ্চয় জ্বলবে। যে জ্বালতে জানে তার হাতে জ্বলবে। সে নিজের গুণে জ্বালিয়ে রাখতে পারবে। গল্পটি এখানে শেষ হয়েছে, কিন্তু পাণ্ডুলিপি দেখে বোঝা যায় বসুধা আরও কিছু লিখতে চেষ্টা করেছিল অনেকবার, পারেনি। সম্ভবত সে এই হেঁয়ালির কোনো অর্থ বোঝাবার চেষ্টা করেছিল, বিফল হয়েছে। শেষের গল্পটির নাম আশ্রয়। কাশী শহর নিয়ে লেখা গল্প। গল্পের শুরু আছে, শেষ নেই। বসুধা উত্তম পুরুষে গল্পটি শুরু করেছিল। শীতের দিকে কাশীর গ্রামাঞ্চলে মড়ক বাঁধে প্রতি বছর। সেবারে ভীষণ মড়ক বেঁধেছিল, লোকজন পালাচ্ছিল। সরকারি লোকজনও গ্রামে যাচ্ছিল না। গঙ্গার ঘাটে অবিরাম চিতা জ্বলছিল। গল্পের নায়ক একদিন অতি প্রত্যুষে গঙ্গা স্নান সেরে বাড়ি আসার পথে অনুভব করল গ্রামান্তর থেকে কে যেন তাকে ডাকছে। সম্ভবত সেই গ্রাম্য বন্ধুটি, যে তাকে গ্রাম্য সুরের দোহা গেয়ে শোনাত। বসুধা যেন সেই দোহার সুর শুনতে পেল। আমরা বড় দুঃখী, বড় চঞ্চল। গাছের যেমন শেকড় আছে, আমাদের তেমন শেকড় নেই। আমরা এক জায়গায় থাকতে পারি না। বসুধা আর বাড়ি ফিরল না। গ্রামান্তরের দিকে যেদিকে মড়ক সেদিকে চলে গেল। গল্পটি ওই পর্যন্ত লেখা, পরে আর লেখা হয়নি। ভুবন বলে গল্পটি লেখার পরের দিন বসুধা চলে গিয়েছিল। সেই কাশীর বৃদ্ধ বা তার মেয়ে জানে না। ছোটনাগপুরের এক অখ্যাত জায়গায় মিশনের এক হাসপাতালে বসুধা মারা যায়। আমরা তার মৃত্যু সংবাদ জেনেছি অনেক পরে। হাসপাতালে সে কিছু লিখেছিল বলে মনে হয় না। তার লেখার প্রয়োজন ফুরিয়ে গিয়েছিল। বসুধার সমস্ত লেখার বিচার আমি বন্ধু হিসাবে করেছি। হয়তো অন্যায় করেছি, কিন্তু আমার পক্ষে সেটাই স্বাভাবিক। পাঠক আমি মার্জনা করবেন। এই বইয়ের গোড়ায় একটি উৎসর্গপত্র আছে। প্রথমবারেও ছিল। বলা বাহুল্য, সেই উৎসর্গপত্রে যে নিরুপমা রায়ের নাম উল্লেখ আছে তিনি স্ত্রী নন, তিনি বসুধা সেই নিরুপমা।